৯ই জানুয়ারি ১৯৪৭। হলিউডের একজন মডেল হঠাৎ করে উধাও। সবাই ভেবেছিল অন্যান্য দিনগুলোর মতোই খুব স্বাভাবিকভাবে নিজের কোনো কাজে হয়তো শহর ছেড়েছেন তিনি। হয়তো কাজ শেষ হলে ফিরে আসবেন বাড়ি। কিন্তু একে একে ৬টি দিন পার হয়ে যায়। ৬ দিন পর অর্থাৎ ১৫ জানুয়ারি ১৯৪৭ লস অ্যাঞ্জেলসের নর্টন অ্যাভিনিউ ধরে বেটি বার্সিনজার নামের এক গৃহবধূ তার বাচ্চার সাথে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে ফাঁকা একটি জায়গায় চোখ পড়তেই তিনি থমকে যান। ম্যানিকিনের মতো কিছু একটা পড়ে আছে। কি ওটা? কৌতূহলে বেটি বার্সিনজার ম্যানিকিনটার দিকে এগিয়ে যায়। তখনও বেটি বুঝতে পারেননি সামনে পড়ে থাকা জিনিসটা আসলে কি। কাছে আসতেই তার ভুল ধারণা কেটে যায়। বুঝতে পারেন এটি দর্জি বা কাপড়ের শোরুমে ব্যবহার করা কোনো ডামি পুতুল বা লেয়ার ফিগার নয়। এটি একটি দ্বিখণ্ডিত মরদেহ যার রক্ত শুষে একদম সাদা করে ফেলা হয়েছে, মুখ ধারালো অস্ত্র দিয়ে কেটে কান পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন অঙ্গ থেকে মাংস কেটে তুলে নেওয়া হয়েছে। বেটি বার্সিনজার এই দৃশ্য দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। হিতাহিত জ্ঞান হারিয়ে আতঙ্কে চিৎকার করে ওঠেন তিনি। পুলিশকে খবর দেওয়া হয়। এলিজাবেথ শর্ট আমেরিকান উচ্চাকাঙ্ক্ষী এক অভিনেত্রী ছিলেন ক্লিও অ্যাভিনিউ শর্ট জুনিয়র এবং ফোয়েব মে শয়ার দম্পতির পঞ্চম সন্তানের মধ্যে তৃতীয়। বাবা ক্লিও শর্ট মার্কিন নৌবাহিনীর নাবিকের চাকরি শেষ করে মিনিয়েচার গল্ফ কোর্স নির্মাণের ব্যবসা শুরু করেন। মা ফোয়েব শর্ট ছিলেন একজন বুক কিপার। এলিজাবেথ শর্ট জন্মগ্রহণ করেন ২৯ জুলাই ১৯২৪ সালে বোস্টনের হাইড পার্ক অঞ্চলে। আর মৃত্যু? আসুন জানবো এলিজাবেথ শর্টের করুণ পরিণতি, দ্য ব্ল্যাক ডাহলিয়া, হলিউডস মোস্ট ইনফেমাস আনসলভড মার্ডার কেস সম্পর্কে, যা চঞ্চল করে তুলেছিল পুরো লস অ্যাঞ্জেলসকে। ১৫ জানুয়ারি ১৯৪৭ লস অ্যাঞ্জেলসের লেমার্ট পার্ক এলাকায় রাস্তার কিছুটা পাশে শর্টের সম্পূর্ণ ২ টুকরা হওয়া মরদেহ পাওয়া যায়। শরীর থেকে সব রক্ত বের করে পরিষ্কার করে রাখা হয়েছিল এবং লাশটি যেন একটি পোজ দিয়েছিল। তার হাত ছিল ৯০ ডিগ্রি কোণে, মাথার উপর দিকে বাঁকানো এবং পা দুটো ছড়ানো। মুখ গ্লাস্কো স্মাইল স্টাইলে কান পর্যন্ত কাটা, বুক ও উরুর কিছু মাংস তোলা। লস অ্যাঞ্জেলসের কাউন্ট্রি ফরেন্সিক বিশেষজ্ঞ ফ্রেডরিক নিউবার শর্টের ময়নাতদন্ত রিপোর্ট জানান। তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে হেমিকর্পেক্টমি ব্যবহার করে, যা একটি শল্য চিকিৎসা কৌশল যা ১৯৩০ এর দিকে পড়ানো হতো, এবং যে খুন করেছে সে অবশ্যই অ্যানাটমিতে বিজ্ঞ। মৃত্যুর কারণ হিসেবে মুখের ক্ষত থেকে রক্তপাত এবং মাথায় প্রচণ্ড আঘাতের ফলে মস্তিষ্কের রক্তক্ষরণকে দায়ী করা হয়। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন বলে দেয় তার মৃত্যুর আগে তাকে কী পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। লাশ শনাক্ত করতে এফবিআইকে খুব একটা কষ্ট করতে হয়নি, কারণ ১৯৪৩ সালে খুব ছোট্ট একটা অপরাধে এলিজাবেথ শর্টকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে তার ফিঙ্গারপ্রিন্ট আগে থেকেই এফবিআই এর কাছে ছিল। এই খবর জানাজানি হতেই মিডিয়া পাড়ায় তোলপাড় লেগে যায়। বিভিন্ন সংবাদপত্র শর্টকে নিয়ে নানান মুখরোচক খবর ছাপাতে থাকে। কেউ কেউ ১৯৪৬ সালের একটি সিনেমা দ্য ব্লু ডালিয়া এর নাম অনুসারে শর্টকে ব্ল্যাক ডাহলিয়া বলে ডাকতে থাকে। সেক্স ফিন্ড ক্লেইং বা যৌন উন্মাদ খুন বলে কেউ শর্টকে অ্যাডভেঞ্চারাস নারী বলে আখ্যা দেন। এফবিআই তদন্তে নামে। শর্টের ব্যক্তিগত জীবন নিয়ে এতই কম তথ্য পাওয়া যায় যাতে এই খুনের কোনো মোটিভই খুঁজে পাওয়া যায় না। তার উপর মিডিয়ার নানান রকম মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্যে তদন্ত কাজ ব্যাপকভাবে ব্যাহত হয়। খুনি মরদেহকে গ্যাসোলিন দিয়ে পরিষ্কার করে ফেলায় কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায় না। ফলে তদন্তরত সকল অফিসাররা খুব বিভ্রান্তিতে পড়ে যায়। তারা যখন একটি ক্লুর জন্য হন্যি হয়ে ঘুরছেন, ঠিক এই সময় অর্থাৎ ২১ জানুয়ারি এক্সামিনার পত্রিকার সম্পাদক জেমস রিচার্ডসনের অফিসে এক ব্যক্তি ফোন করে এবং নিজেকে শর্টের খুনি বলে দাবি করে এবং এই মামলার কাভারেজের জন্য অভিনন্দন জানায়। এই অজ্ঞাত ব্যক্তি আরও জানান যে তিনি একদিন পুলিশের কাছে ধরা দিবেন, কিন্তু তার আগে পুলিশকে তদন্ত করার জন্য কিছুটা সময় দিচ্ছেন, এবং আরও বলেন বেথ শর্টের কিছু স্মারক ডাকযোগে পাঠানো হবে। কথা মতো ৩ দিন পরে এক্সামিনার সহ বেশ কিছু পত্রিকার অফিসে একটি খাম পাঠানো হয়, যাতে পত্রিকার শব্দ কেটে লেখা ছিল, এখানে ডালিয়ার জিনিসপত্র, চিঠি পরে আসবে।
খামে শটের জন্ম সনদ, ভিজিটিং কার্ড, ছবি, কিছু নাম লেখা কাগজের টুকরো এবং একটি ঠিকানার বই পাওয়া যায়, যার উপর মার্ক হ্যানসেন নামটি খোদাই করে লেখা ছিল। খাম এবং জিনিসগুলো শর্টের লাশের মতোই গ্যাসোলিন দিয়ে ধোয়া ছিল, তাই ধারণা করা হয় এটি শর্টের খুনি নিজেই পাঠিয়েছে। সেই দিনই পুলিশ আরো একটি খবর পায়, নর্টন অ্যাভিনিউ এর আবর্জনার স্তূপে হ্যান্ডব্যাগ ও একটি কালো রঙের জুতা পাওয়া যায়, যার অবস্থান অপরাধ স্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এবং এগুলোও গ্যাসোলিন দিয়ে ধোয়া ছিল। খুনির কাছ থেকে পাওয়া সেই চিঠি ও নাম খোদাই করা ঠিকানার বইটির উপর ভিত্তি করে পুলিশের সন্দেহ পড়ে মার্ক হ্যানসেনের উপরে। খবর নিয়ে জানা যায় হ্যানসেন নাইট ক্লাব ও থিয়েটারের মালিক এবং এলিজাবেথ শর্ট কিছুদিন তার বাড়িতে শর্টের বন্ধু বান্ধবকে নিয়ে থেকেছেন। শর্টের রুমমেট ট্রুথ পুলিশকে জানান শর্ট সম্প্রতি হ্যানসেনের যৌন আগ্রহ প্রত্যাখ্যান করেছিলেন, যা হত্যার সম্ভাব্য কারণ হতে পারে। তবে পরবর্তীতে পুলিশের তথ্য প্রমাণের অভাবে হ্যানসেনকে ছেড়ে দেওয়া হয়। লস অ্যাঞ্জেলসের পুলিশ ডিপার্টমেন্ট LAPD 150 জনেরও বেশি পুরুষের সাক্ষাৎকার নেন, যারা কোনো না কোনোভাবে শর্টের সাথে সম্পর্কিত ছিল, কিন্তু কোনো কনক্রিট তথ্য খুঁজে পাওয়া যায় না। রবার্ট ম্যানলি, যিনি শর্টকে শেষবারের মতো জীবিত দেখেছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পলিগ্রাফ পরীক্ষায় পাশ করার পরে তাকে ক্লিন বলে ঘোষণা করা হয়। LAPD এর 750 জন তদন্তকারী তাগড়া অফিসার মিলে পুরো লস অ্যাঞ্জেলস শহরের নানান পরিত্যক্ত ভবন ও নদীর বিভিন্ন স্থান তল্লাশি চালান, তবে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। খুনিকে ধরিয়ে দিতে সেই সময় $10,000 ঘোষণা করা হয়, যা বর্তমান ডলার মূল্য অনুসারে 12,16,497 টাকা। এরপর থেকে শুরু হয় নানান রকমের নাটকীয়তা। কেউ কেউ পত্রিকার সম্পাদককে চিঠি লিখে জানায় আমি 1-2 দিনেই ধরা দিব। কেউ লিখে আমাকে 10 বছরের শাস্তি দিলে আমি ধরা দিব। কেউ আবার এটার সুবিধা নেয়, নিজেদের শত্রুকে ব্ল্যাক ডাহলিয়ার খুনি বলে টাকা দাবি করে। 1947 সালের শেষের দিকে মামলাটিকে কোল্ড কেস বলে শেষ করা হয়। 1949 সালে গ্র্যান্ড জুরি একটি শুনানির আয়োজন করে। এতে LAPD হত্যাকাণ্ড তদন্ত বিভাগকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়, বিশেষ করে নারী ও শিশু হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে। 2003 সালে রাল্ফ অ্যাসডেল নামের এক গোয়েন্দা তদন্তের সময় খুনির সাক্ষাৎকার নিয়েছিলেন বলে দাবি করে, কিন্তু সবই ছিল ধারণা মাত্র। এই কেস সমাধানে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়। অপরাধ বিজ্ঞানের বিশেষজ্ঞদের ধারণা এই যে খুনটি করেছিলেন ডাক্তার জর্জ হেডেল। তিনি লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ছিলেন, তার কাছে এলিজাবেথ শর্ট চিকিৎসা নিতে যেতেন এবং এভাবে দুজনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ডাক্তারের বিরুদ্ধে আগে থেকেই শ্লীলতাহানি এবং সহকারীকে খুনের অভিযোগ ছিল। জর্জের ছেলে স্টিভ হেডেল বড় হয়ে 15 বছর ধরে ব্যক্তিগত তদন্তের পর একটি বইয়ে এই দাবি করেন যে তার বাবা ব্ল্যাক ডাহলিয়ার খুনি ছিলেন। এই কেসটি আনসলভ হওয়ার পেছনে সবাই মিডিয়ার নেককারজনক ভূমিকাকেই দাবি করেন। দ্য ব্ল্যাক ডাহলিয়া কেসের উপর ভিত্তি করে অসংখ্য টিভি সিরিজ, উপন্যাস, নাটক, সিনেমা রচনা হয়েছে, তার মধ্যে 2006 সালে মুক্তি পাওয়া দ্য ব্ল্যাক ডাহলিয়া অন্যতম। এ ব্যাপারে আমাদের একটি মতবাদ আছে, কোনো এক কারণে হয়তো তার কাছের কোনো মানুষই এই হত্যাকাণ্ডটি করেছিল। কারণ 14 মার্চ ভেনিস বিচের কাছে ব্রিজ অ্যাভিনিউ এর শেষ প্রান্তে একদলা কাপড়ের স্তূপে একটি আত্মহত্যার চিঠি পাওয়া যায়। সেখানে লেখা ছিল, যে কারণেই হোক আমি অপেক্ষা করছিলাম, পুলিশ আমাকে ব্ল্যাক ডাহলিয়ার হত্যার জন্য গ্রেফতার করবে, কিন্তু করেনি। আমি নিজে আত্মসমর্পণের মতো এতটা সাহসী নই, তাই এটিই আমার জন্য সেরা পথ। আমি নিজেকে থামাতে পারিনি, দুঃখিত ম্যারি। আপনাদের কি মতামত জানাবেন কমেন্টে। আর এমন আরো ইন্টারেস্টিং স্টোরি পেতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সেই কামনায় আল্লাহ হাফেজ।